অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। বিএনপির গণতন্ত্র সমাবেশে তারেক রহমান। রক্তের বিনিময়ে আসা নতুন দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান। দলবাজ কর্মকর্তারা অসহযোগিতা করছে সরকারকে, অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। জন আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদের সহযোগীদের প্রতিহতের ডাক। সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে সেনা কর্মকর্তারা 2 মাসের জন্য ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের। রাষ্ট্র সংস্কারে $200 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টাকে কান্ট্রি ডিরেক্টর। ব্যাংকের তারল্য সংকট কাটাতেও মিলবে ঋণ। আইডিবি দেবে $500 কোটি। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের দোসররা এখনও চক্রান্ত অব্যাহত রেখেছেন, সজাগ থাকতে হবে। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রক্তের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ এসেছে তা হাতছাড়া করা যাবে না। নয়াপল্টনে বিএনপির গণতন্ত্র সমাবেশে একথা বলেন নেতারা। যতদূর চোখ যায় ততদূর শুধু মানুষের উপস্থিতি। কাকরাইল থেকে মতিঝিল, মাঝের সব স্থানেই বিএনপি নেতাকর্মীরা। লাখো কর্মীর অবস্থানে জনসমুদ্র নয়াপল্টন। স্লোগান আর মিছিলে মুখরিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনের রাস্তা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে সকাল থেকেই জড়ো হন দলটির নেতাকর্মীরা। প্রত্যেকের বক্তব্যেই উঠে আসে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গণতন্ত্র হরণের অভিযোগ। অনুষ্ঠানের সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমলাদের মধ্যে এখনো আওয়ামী লীগের দোসররা বসে আছে, তাদের সরাতে হবে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ এসেছে তা ব্যর্থ হতে দেয়া যাবে না। এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে, চক্রান্ত করছে। এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হবে। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার মাফিয়া সরকার। তারা দেশ ছেড়ে পালালেও তাদের দোসররা অপচেষ্টা অব্যাহত রেখেছে। মাফিয়া চক্রের রেখে যাওয়া 15 বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি। এই জঞ্জালকে দূর করে জনগণের, বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে। তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না মন্তব্য করে তারেক রহমান আশা প্রকাশ করে বলেন, সব সংস্কার করে বর্তমান সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে। এই সরকারের কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রধান বাধা দূর হলেও গত 15 বছরের গড়ে ওঠা মাফিয়াদের জঞ্জাল এখনো দূর হয়নি বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের এই নয়াপল্টনের সমাবেশ থেকে বিএনপি নেতারা বলছেন যে আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে নতুন করে আবার সুযোগ সৃষ্টি হয়েছে সেই গণতন্ত্র পুনরুদ্ধারের। আর তারা বলছেন
যে অন্তর্বর্তীকালীন সরকার যে তারা দেশ পরিচালনা করছেন তাদের অধীনে নির্বাচন কমিশন পুনর্গঠনের মাধ্যমে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে জনগণের অধিকার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আবারও পুনরুদ্ধার করা হবে গণতন্ত্র। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে হামলা, মামলা আর গ্রেফতার আতঙ্ক ছাড়াই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে পেরে উচ্ছ্বসিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক রূপ নেয় জনসমুদ্রে। দীর্ঘদিন পর নয়াপল্টন যেন জনসমুদ্র। 15 বছরের দমন পীড়ন সামলে বিএনপি কার্যালয়ের সামনের সড়ক যেন উচ্ছ্বাসের মঞ্চ। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার নয়াপল্টনে সমাবেশের আয়োজন করে বিএনপি। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মীরা বলেন, বিএনপির কর্মসূচি হবে কিন্তু গ্রেফতার আতঙ্ক থাকবে না। গত 15 বছরে এমন নজির নেই। তাই মঙ্গলবারের কর্মসূচি যেন উৎসবের উপলক্ষ বটে। তাই তো মাথায় লাল সবুজের পতাকা ও দলীয় পতাকা হাতে হাজার হাজার নেতাকর্মী উল্লাসে মাতেন। জনসভা করতে আমাদেরকে দেয় নাই এই স্বৈরাচার সরকার। অতীতে যে আন্দোলনগুলো হয়েছে সেখানে ভয়ে অনেকে আমাদের নেতাকর্মী আসতে পারে নাই। এবার তো আমরা সবাই উৎফুল্লভাবে সমাবেশ পালন করতে পারছি। ভয়হীনভাবে আমরা এসেছি এখানে। আপনি দেখবেন যে প্রত্যেকের মুখে হাসি, প্রত্যেকেই খুব শান্তিভাবে সমাবেশে এসেছে। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, গণতান্ত্রিক নতুন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন কর্মীরা। গণতন্ত্রের জন্য আমরা লড়াই করে চলছি। আনুষঙ্গিক সংস্কারের পাশাপাশি অতি দ্রুত একটা ফলপ্রসূ নির্বাচনের আয়োজন করবে। আগামীতে এই জাতিকে আমরা অর্থনৈতিকভাবে মুক্তি আনবো, দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করব। ভয়হীন এক বাংলাদেশ বিনির্মাণে সব ষড়যন্ত্র রুখতে হুঁশিয়ারি দেয়া হয় সমাবেশ থেকে। আজকের এই সমাবেশে নেই হামলা, মামলা ও গ্রেফতারের আতঙ্ক। নেতাকর্মীদের মাঝে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস ও উন্মাদনা। নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। দলবাজ কর্মকর্তারা সরকারকে অসহযোগিতা করছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়করা বলেছেন, আত্মত্যাগে পাওয়া নতুন দেশে কাউকে অন্যায় করতে দেয়া যাবে না। আলাদা আয়োজনে আসিফ মাহমুদ বলেছেন, জন আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদের সহযোগীদের প্রতিহত করেই রাষ্ট্র সংস্কার করা হবে। আর নাহিদ ইসলাম বলেছেন, গণহত্যায় জড়িতদের বিচারে কোনো উদারতা দেখানো হবে না। মঙ্গলবার দুপুরে রাজধানীতে ইউথ ফর পলিসি আয়োজন করে বৈষম্যহীন বাংলাদেশে তারুণ্যের ইশতেহার বিষয়ে সেমিনার। দেশের 15টি জেলা থেকে আগত তরুণরা তুলে ধরেন রাষ্ট্র সংস্কারের নানা দিক। উঠে আসে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, আইন শৃঙ্খলায় দুর্নীতির নানা দিক। 11 দফা দাবি তুলে ধরা হয়। তরুণদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন অন্যায় করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তারা। দাবি উঠাতে হবে যাতে ইন্টারনেটটা ফ্রি হয়, ফ্রি না হলেও একেবারে মিনিমাম কস্টে, এবং যাতে একেবারে গ্রামে গঞ্জে স্মার্টফোন থাকে। কেউ যখন নেতা হয়ে গেছে তাকে সে তো আসলে আমাদের দাবিগুলো নিয়ে ওখানে নেতা হয়েছে, সে আমাদের কথাগুলো প্রতিনিধিত্ব করবে। মানে তাকে ওই আসনটাতে তুলে রাখার দরকার নাই, তাকেও একজন সাধারণ নাগরিকের মতো হলো কি আমরা যেন চলতে দেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, স্বৈরাচারী সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের সব পর্যায়ে প্রতিষ্ঠানে যে দলীয়করণ এবং দুর্নীতি লালন করেছে, তার কারণেই দলবাজ কর্মকর্তারা এখনো নতুন সরকারকে চরম অসহযোগিতা করে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এখানে দখলদারিত্ব করাটা আরো বেশি লেজিটিমেসি নিয়ে দখলদারিত্ব করা যায়। এখনো পর্যন্ত এই সমস্যাগুলোর সমাধান করতেই একটা বড় সময় দিতে হচ্ছে। এদিন রাজধানীর বনানীতে জুলাই আন্দোলনের শহীদ নাফিসের শোক সভায় যোগ দেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সমন্বয়কদের কোনো অভিধায় অভিহিত না করতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই আন্দোলনের প্রধান কারিগর শহীদেরা। গণ অভ্যুত্থান কোনো দল, মত, গোষ্ঠীর নয় বলেও জানান নাহিদ ইসলাম। এই আন্দোলনের উপকার হচ্ছে এই যে শহীদ নাফিস সহ যে সকল শহীদেরা। এই অভ্যুত্থান কিন্তু কোনো দলের নয়, মতের নয়, কোনো গোষ্ঠীর নয়। এই অভ্যুত্থানটি সমগ্র বাংলাদেশের মানুষের। ফ্যাসিস্টদের সাথে কোনো ধরনের উদারতার প্রশ্নই আসে না। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। মানবাধিকার হরণ করলে, স্বৈরতন্ত্র কায়েম করলে তার পরিণতি কি হয়, সে যাতে পৃথিবীর বুকে, পুরো পৃথিবীর ইতিহাসে এটা লিপিবদ্ধ হয়ে থাকে।
এদিন সকালে রাজশাহীর তেরখাদিয়া জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের ম্যান্ডেটের অগ্রাধিকার দিয়েই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি। যদি আসতো সেটা 7ই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি। তো এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য। দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্য থেকে উঠে আসবে সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কারো ক্ষমতার অভিলাষ নেই বলেও দাবি করেন শ্রম উপদেষ্টা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে 100 কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা। দেশ ও বিদেশের যে কেউ এই ফাউন্ডেশনে অনুদান দিতে পারবেন বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে 800 মানুষ শহীদ ও প্রায় 20,000 মানুষ আহত হয়েছেন। আহতদের চিকিৎসা সহযোগিতাই হবে ফাউন্ডেশনের প্রধান কাজ। দৃষ্টি হারানো সবার জন্য বিদেশ থেকে চিকিৎসক দল আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। এছাড়া শহীদ পরিবারকে করা হবে সহযোগিতা। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ উপস্থিত ছিলেন। যে কার্যক্রমগুলি থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে জরুরি আর্থিক সহায়তা। বর্তমানে যারা আহত অবস্থায় আছেন হাসপাতালে এবং যারা আর্থিক সংকটে ভুগছেন বা শহীদ পরিবার যারা আর্থিক সংকটে ভুগছেন তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দিবে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। পরবর্তীতে এককালীন একটি গ্র্যান্টস দেওয়া হবে এবং মাসিক একটি ভাতার ব্যবস্থা করা হবে। সেনা কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রজ্ঞাপন জারির দিন থেকে পরবর্তী 7 দিনের জন্য কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তারা জনস্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। কোন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে আছেন তা এখনও জানতে চায়নি অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, ভারতে 45 দিন পার হলে আওয়ামী লীগ সভানেত্রীর কী হবে তা দেশটির বিষয়। তবে সবকিছু যে আইন দিয়ে হয় না তা স্মরণ করিয়ে দেন তিনি। এদিকে ঢাকায় অবস্থান করা জাতিসংঘের তদন্ত দল দ্রুতই জুলাই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করবে বলেও জানান উপদেষ্টা। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে ভারতে অবস্থান করছেন তিনি। গুঞ্জন আছে পাসপোর্ট ছাড়াই ভারতে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। ধারণা, এ অবস্থায় দেশটিতে 45 দিন পর্যন্ত থাকতে পারবেন শেখ হাসিনা। বুধবার দেশ ছাড়ার 1.5 মাস পূর্ণ হচ্ছে শেখ হাসিনার। আইন অনুযায়ী তিনি আর বিদেশে থাকতে পারবেন কিনা এমন প্রশ্ন ছিল পররাষ্ট্র উপদেষ্টার কাছে। দেখুন, সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে 2 বছর থেকে আসছে। তাদের কি 45 দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে, ওই দিনক্ষণ না গুণে। কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানতে চায়নি বলেও জানান উপদেষ্টা। আমি কোনো অফিসিয়ালি তাদেরকে কিছু বলিনি। এর আগে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও সংস্থাটির ফ্যাক্ট ফাইন্ডিং মিশন দেখা করেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। জুলাই হত্যাকাণ্ডের বিষয়ে দ্রুতই তারা তদন্ত শুরু করবেন বলে জানান তৌহিদ হোসেন। তারা শুরু করবে, সপ্তাহখানেক এখানে কাজ করবে। তারপরে তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায়, কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু করতে চায়, বলতে চায়। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের বৈঠক হতে পারে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। কমেন্টস মাঝখানে তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারে $200 কোটি সহায়তা দেবে বিশ্বব্যাংক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে প্রতিশ্রুতি দিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর। এদিকে বাজেট ও ব্যাংক খাতের তারল্য সংকট কাটাতেও বিশ্বব্যাংক ঋণ সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় $400 থেকে $500 কোটি ঋণ দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক IDB। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার 1 মাস পর থেকেই বাংলাদেশে আসতে শুরু করেছে উন্নয়ন সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠান। অর্থনৈতিক সংস্কারের নানামুখী আলোচনার মধ্যে মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল লায়েক শেখ। যমুনায় এ বৈঠকে ঋণ সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন সংস্থাটির প্রতিনিধি। জানান, রাষ্ট্র সংস্কার, অর্থনৈতিক খাত, বন্যা ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও বায়ুর মান উন্নয়নে চলতি অর্থ বছরে দেয়া হবে $200 কোটি বেশি অর্থ সহায়তা।
এদিন সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন সংস্থাটির দক্ষিণ এশীয় অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ এ ভার্জিসের নেতৃত্বে 7 সদস্য। বৈঠক শেষে উপদেষ্টা জানান, আর্থিক খাতের সংস্কার, বাজেট সহায়তা ও তারল্য সংকট কাটাতে ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। আমাদের রিফর্মগুলোর জন্য সহায়তা দরকার, আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি, লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, এগুলো ওরা দিতে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো। এদিকে বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবির প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে 2026 সালের মধ্যে $4 থেকে $500 কোটি ঋণ সহযোগিতার প্রতিশ্রুতি দেয় সংস্থাটি। In supporting the socio-economic development of the country, inshallah, for the next 3 to 5 years. Really to be able to give in terms of supporting the infrastructure development next 3 years with maybe around $4 to $5 billion. Recent flood এবং ওরা অলরেডি সিলেটে সার্ভে করেছে, সিলেটে অলরেডি বন্যা হয়েছে, এর আগে কিছু কনস্ট্রাকশন হয়েছে, এগুলো আবার নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এইগুলো ওরা সহায়তা দেবে। উপদেষ্টা জানান, সাইক্লোন সেন্টার, বড় বড় ভবন নির্মাণ, বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে আইডিবি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আগে সরকারের চাপে সঠিক তথ্য উপাত্ত দিয়ে মন্ত্রণালয়গুলো ব্যয় প্রাক্কলন করতে পারেনি বলে দাবি করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। সে কারণে কোন ভিত্তিতে জাতীয় আয় ও মূল্যস্ফীতির হিসাব দেওয়া হতো তা খতিয়ে দেখা হবে। মেগা মেগা প্রকল্প দর্শনে সাজানো হয়েছিল আওয়ামী লীগ সরকারের উন্নয়ন পরিকল্পনা, যার অনেকগুলো বাস্তবায়ন শেষে ভোগও করছে দেশের মানুষ। তবে এসব বাস্তবায়নে হয়েছে বড় অঙ্কের অর্থের নয়ছয়। এসব অভিযোগের ভিত্তি খুঁজতে গেল আগস্ট থেকে কাজ করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের সরকারের 24টি দপ্তরের সঙ্গে বৈঠকে বসেন কমিটির সদস্যরা। আলোচনা হয় যেসব তথ্যপাত্যে ভর করে সাজানো ও বাস্তবায়ন করা হয়েছে বিগত সরকারের উন্নয়ন পরিকল্পনা, তার ভিত আসলে কতটা মজবুত। পুরো প্রক্রিয়ার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ মিটিং আজকে আমরা করলাম। বৈঠক শেষে কমিটি প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য জানান, যেভাবে বিভিন্ন বিষয়ে ব্যয় প্রাক্কলন করেছে হাসিনা সরকার, তার ভিত্তি অনেক দুর্বল। আমরা মোটা দাগে আইডেন্টিফাই করছি যে যেই সমস্ত প্রাক্কলনগুলো করা হয় সেই প্রাক্কলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। এই কথাটা অনেক বড়ভাবে এসেছে। এ সময় জানান, জাতীয় আয় আর মূল্যস্ফীতির হিসাব যেভাবে পরিবেশন করত বিগত সরকার, সেখানে কোনো গলদ আছে কিনা খতিয়ে দেখা হবে তার খুঁটিনাটি। জাতীয় আয়ের প্রবৃদ্ধির হিসাব কিভাবে হয়েছিল, আর দ্বিতীয় হলো মূল্যস্ফীতির হিসাব কিভাবে হয়। এই দুটো বিষয়কে আমরা গভীরে যেয়ে দেখার সিদ্ধান্ত করেছি। সেই প্রক্রিয়া যদি আগে খারাপ থাকে, পরবর্তীতে প্রক্রিয়া কি আরও খারাপ হয়ে গেল কিনা সেটাই দেখব। দেবপ্রিয় জানান, এমনভাবে কাজ করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেন তাদের তথ্য উপাত্ত ব্যবহার করা যায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা এডিপি সাজাতে। তথ্য উপাত্তকে আরও সঠিকভাবে দেওয়ার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে সেগুলি সম্বন্ধে কোনো পরামর্শ থাকে, সেগুলি আমরা শুনেছি। বিশেষ করে আগামী বার্ষিক উন্নয়ন কর্মসূচিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য অথবা পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি বা ঘাটতি কেন এরকম হচ্ছে জানানো হয়। পরিকল্পনা পর্যায়ে পার করে শ্বেতপত্র লেখার দিকে অগ্রসর হচ্ছে কমিটি। আমাদের পরিকল্পনার কাজ শেষ হয়ে গেছে, আমরা এখন লেখার দিকে আগাচ্ছি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশে যাত্রা থামিয়ে দেওয়ার অপচেষ্টার অংশ হিসেবে দেশের মন্দির ও মাজারে হামলা চালানো হয়েছে। রাজধানীতে মাজার দরবারে ফ্যাসিবাদী হামলার প্রতিবাদে গণপ্রতিরোধ যাত্রা কর্মসূচিতে একথা বলেন বক্তারা। এবার মাজার দরবারে হামলার প্রতিবাদে রাস্তায় নামলেন বিভিন্ন মাজারের ভক্তকুল, লেখক, বুদ্ধিজীবী ও শিক্ষার্থীরা। আয়োজন করেন গণপ্রতিরোধ যাত্রা। মাজার দরবারে এমন কর্মকাণ্ডকে ফ্যাসিবাদী হামলা উল্লেখ করে অবিলম্বে বন্ধের দাবি জানান তারা। আমরা রক্ত দিছি এই কারণে যে প্রশ্ন করলেই যাতে মরতে না হয়, যাতে আমাদের জানমাল নিরাপদ থাকে, সেই জন্য এরকম কারো বিশ্বাসে আঘাত না করা হোক, সেটা যেই ধর্মের হোক, যারাই হোক। ভাঙচুর করে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। গণপ্রতিরোধ যাত্রায় অংশ নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ও লেখক গবেষক ফরহাদ মজহার। সংক্ষিপ্ত সমাবেশে তারা দাবি করেন, অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই মন্দির ও মাজারে হামলা চালানো হচ্ছে। আজকে যখন এইরকম একটা বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে, তখন দেশের ভেতরে পতিত স্বৈরাচার
এবং দেশের বাইরে বাংলাদেশের যারা অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তারা এই রকম অপতৎপরতা চালাচ্ছে। মাজারে এমন হামলা ফৌজদারি অপরাধ আখ্যা দিয়ে ফরহাদ মজহার বলেন, শেখ হাসিনার পতনের পর থেকেই এমন অরাজকতা শুরু হয়েছে। এতে পরিষ্কার হয় যে কারা এমন নেক্কারজনক কর্মকাণ্ড চালাচ্ছে। এই সরকারকে প্রশ্নবিদ্ধ করা এবং এই সরকারকে উৎখাত করার চেষ্টা করা, এবং এই কাজটা করা শুরু হয়েছে যখন শেখ হাসিনা ঘোষণা করেছিলেন যে আমি যে কোনো সময় চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারি। গণপ্রতিরোধ যাত্রা শেষে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর বিভিন্ন দাবি সংবলিত স্মারকলিপি পেশ করেন প্রতিবাদকারীরা। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান 84% শিক্ষার্থী, আর 96% শিক্ষার্থী মনে করেন দলীয় ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বিকেলে ঢাবি গবেষণা সংসদ আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় ছাত্র রাজনীতি ও রাজনৈতিক কার্যক্রম বিষয়ে শিক্ষার্থীদের অভিমত শীর্ষক গবেষণা জরিপ প্রকাশ করা হয়। গবেষণাটি 3 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত চলে। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 78টি বিভাগ ও 10টি ইনস্টিটিউটের 2237 জন শিক্ষার্থী। জরিপে 88% শিক্ষার্থী ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতির কোনো গুরুত্ব নেই বলে জানান। সর্বমোট 96% শিক্ষার্থী দলীয় ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন, যার মধ্যে 71% খুবই নেতিবাচক প্রভাব ও 25% নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন। এর বিপরীতে 3% শিক্ষার্থী দলীয় ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন, যার মধ্যে 1% খুবই ইতিবাচক প্রভাব ও 2% ইতিবাচক প্রভাব বলে মনে করেন। 80% শিক্ষার্থী শুধুমাত্র ছাত্র সংসদ চান, তবে দলীয় ছাত্র রাজনীতি চান না বলে মতামত দিয়েছেন। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল জুনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, প্রতীক পেয়েছে মাথাল। সকালে দলটিকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। এদিকে এনআইডি সেবার দায়িত্ব অন্য কোথাও চলে গেলে ভোটার তালিকা প্রশ্নবিদ্ধ হবে বলে জানিয়েছেন ইসি সচিব। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রশাসনের শীর্ষ পদসহ রদবদল এসেছে সব ক্ষেত্রে, বাদ যায়নি নির্বাচন কমিশনও। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গণ অধিকার পরিষদ ও নাগরিক ঐক্যকে নিবন্ধন দিয়েছে ইসি। মঙ্গলবার সকালে মাথাল প্রতীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে জুনায়েদ সাকির গণসংহতি আন্দোলন। এ নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ালো 48-এ। একাদশ সংসদ নির্বাচনের আগে তৎকালীন নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে দলটি, তবে না দেয়ায় এক পর্যায়ে তা আদালতে গড়ায়। হাবিবুল আওয়ালের নেতৃত্বে সেই নির্বাচন কমিশনেরও আমরা দেখলাম যে তারা আমাদেরকে নিবন্ধন দেওয়ার আদেশ বাস্তবায়নের বদলে হাইকোর্টে চলে গেলেন এবং সেখানে আপিল বিভাগের চেম্বার জাজের কাছে গিয়ে হাইকোর্টের যে আমাদের পক্ষে যে আদেশ সেটা স্থগিত করার জন্য মহামান্য আদালতের আদেশ, কমিশনের অনুমোদন এবং আইন কানুনের ভিত্তিতে সমস্ত কিছু কমপ্লিট করে আমরা তাদেরকে আজকে নিবন্ধন যে সার্টিফিকেট সেটা আমরা রেজিস্ট্রেশনের সার্টিফিকেটটা আমরা দিয়েছি। এদিকে এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত বলে মনে করেন ইসি সচিব। সাংবাদিকদের তিনি বলেন, এনআইডি সেবার দায়িত্ব অন্য কোথাও চলে গেলে ভোটার তালিকা প্রশ্নবিদ্ধ হবে। এনআইডির যে সম্পূর্ণ তথ্য ভাণ্ডার কিন্তু আমাদের কাছে আছে এবং এটা একটা খুবই সেন্সিটিভ এবং এটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছে এটি কম্পারেটিভলি আমাদের কাছে মনে হয়েছে এটা বেশি সুরক্ষিত। ইসি সচিব জানান, এনআইডি সেবা আরও সহজ করতে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্টের পর দেশের বিভিন্ন কারাগার থেকে মুক্ত হয়েছে 43 শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি। এদিকে কারাগার থেকে পালিয়ে যাওয়া 70 জঙ্গি সহ 900 কয়েদির হদিস এখনও মেলেনি। তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে গোয়েন্দারা। বিকেলে কারা অধিদপ্তরে মতবিনিময় সভায় কথা জানান কারা মহাপরিদর্শক। বলেন, কারাগারের অনিয়ম দুর্নীতি নির্মূলে পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের অধিক পালালেও বর্তমানে অ্যাপ্রক্সিমেটলি 900 জন পলাতক আছেন, বাকিরা কিন্তু কারাগারে ফেরত এসছেন। অতি দ্রুততার সাথে সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে এবং পরবর্তীতে তাদের পর্যটন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সিং জঙ্গি আছে অ্যারাউন্ড, সব মিলিয়ে আমাদের 70, টোটাল 94টা অস্ত্র লুট হয়ে গিয়েছিল। এর মধ্যে বর্তমানে অবশিষ্ট আছে 29টা অস্ত্র আমাদের এখনো উদ্ধার করা বাকি আছে। কারাগারের পরিবেশ, মাদক ও অনিয়ম দুর্নীতি নির্মূলে পদক্ষেপ নেওয়ার কথাও জানান কারা মহাপরিদর্শক। যেসব কারা কর্মকর্তা কর্মচারীদের নামে দুর্নীতি অথবা নিয়ম বহির্ভূত কার্যক্রমের অভিযোগ রয়েছে অথবা পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে কার্যক্রম বিধি মোতাবেক কার্যক্রম গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে। বন্দীদের সাথে মানবিক আচরণ নিশ্চিত করা সহ
তাদের প্রাপ্যতা অনুযায়ী সুবিধাদি নিশ্চিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সারা দেশের কারাগারগুলোতে ৪২,০০০ ধারণ ক্ষমতা থাকলেও বন্দী আছে ৫০,০০০-এরও বেশি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ওপেন হাউস ডে আয়োজন করে চট্টগ্রামে নাগরিকদের অভিযোগ শুনলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এ সময় নাগরিকদের সর্বোচ্চ পুলিশি সেবা দেওয়ার আশা ব্যক্ত করেন তিনি। এভাবে নির্দ্বিধায় নিজের ব্যক্তিগত সমস্যা তুলে ধরে পুলিশের কাছে সহযোগিতা চাইলেন চট্টগ্রাম ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ডের এই নারী। মঙ্গলবার বিকেলে সিএমপির ১৬টি থানার আওতায় নানা বয়সী নানা পেশার সাধারণ মানুষ নিজেদের সমস্যা ও অভিযোগ খোলামেলাভাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ওপেন হাউস ডে অনুষ্ঠানে তুলে ধরেন। এই সময় নিজেদের ব্যক্তিগত সমস্যা সমাধানের পাশাপাশি চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং, মাদকের মতো অপরাধ নিয়ন্ত্রণে থানাগুলোর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন নাগরিকরা। আওয়ামী লীগের ক্ষমতা দেখায় স্থানীয় চেয়ারম্যান মেম্বার দিয়ে আমাকে অনেক নির্যাতন করছে, বলতেছে আমি নাকি জামাত বিএনপি, আমি নাকি ভোট কেন্দ্রে যাই না ভোট দিতে। ইয়াবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের এই কাজ কারবার চলে। সুতরাং এগুলো নিয়ে আমরা চক্রবর্তী থানাকে অনেকবার অবহিত করেছি। এই বিষয়ে কোনো সময় সদুত্তর পাই নাই। আপনাদের সহায়তায় এবং জনগণের যারা কাজ করে তাদের সহায়তায় মাদকটা যেন নির্মূল করা হয়। সমস্যা সমাধানের আশ্বাস দেন সিএমপি কমিশনার। প্রত্যাশিত মানের সেবা না পেলে আপনার ক্রাইম ডিভিশনের ডেপুটি কমিশনারদের কাছে যাবেন। যদি আমরা দেখি যে না ওনারা ব্যবস্থা নিয়েছেন ওকে, আর যদি দেখি যে না তারপরে ব্যবস্থা হয়নি, কেন ব্যবস্থা নেওয়া হলো না সেজন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আমরা জিজ্ঞেস করব। সিএমপি কমিশনার ছাড়াও ক্রাইম ডিভিশনগুলোর উপ পুলিশ কমিশনার ও থানাগুলোতেও এখন থেকে সপ্তাহে একদিন এ ধরনের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হবে। প্রত্যেকটা থানায় কাজ করবে কমিউনিটি পুলিশ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজনৈতিক সহিংসতার পাশাপাশি পোশাক শিল্পে অস্থিরতায় বাংলাদেশ থেকে $1 বিলিয়ন অর্ডার প্রতিবেশী ভারত সহ প্রতিযোগী ভিয়েতনাম এবং কম্বোডিয়ায় চলে যাচ্ছে। এই অবস্থায় বড়দিন উপলক্ষে তৈরি পোশাকের অর্ডার থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে হারানো সুনাম পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান বিজিএমইএর। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। গার্মেন্টস সেক্টরে চলমান অস্থিরতায় আসন্ন স্প্রিং মৌসুমের পোশাক উৎপাদন নিয়ে বড় ধরনের জটিলতায় পড়েছেন বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে প্রতি বছরই বাংলাদেশ স্প্রিং মৌসুমের 10 থেকে 12 বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার পেয়ে থাকে। শার্ট, প্যান্ট, কোট, জ্যাকেটের মতো সব ধরনের ফ্যাশনেবল আইটেম তৈরি হয় এই মৌসুমে। আর নভেম্বরের মধ্যে উৎপাদন শেষ করে পৌঁছাতে হয় বিদেশি বায়ারদের কাছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে তৈরি করা সংকটে অর্ডার অনেকটা কমে গেছে। এইসব অর্ডার ভারত সহ আরও কয়েকটি দেশে চলে যাচ্ছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। লেট স্প্রিং, হলিডে এবং ফলের অর্ডারে আমরা দেখতে পাচ্ছি আশানুরূপ অর্ডার আমরা পাচ্ছি না, এবং এই অর্ডারগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ সহ আমাদের যে কম্পিটিটর দেশগুলো আছে ওখানে চলে যাচ্ছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 8 মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় হয়েছে 25.26 বিলিয়ন মার্কিন ডলার। মে মাসে রেকর্ড 3.5 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হলো। রাজনৈতিক অস্থিরতার কারণে পরের মাস থেকে ক্রমশ রপ্তানি কমেছে। শুধু স্প্রিং মৌসুম নয়, ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত চলা ফল মৌসুমের অর্ডার নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। কিভাবে এটাকে ফেরত আনবো এটা ডিপেন্ড করবে আমাদের বর্তমান সরকারের ভাবমূর্তি এবং ওনাদের অবস্থানের উপরে। প্রতি বছরই 50 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা থাকলেও কখনো তা সফল হতে পারেনি বিজিএমইএ। এক্ষেত্রে 42 থেকে 47 বিলিয়ন মার্কিন ডলারে সীমাবদ্ধ থাকছে। তবে চলতি বছর ইমেজ সংকটের কারণে রপ্তানি আয় আরও কমে যাওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা চেয়েছে তারা। এই ইমেজ সংকটটা যাতে কাটিয়ে উঠতে পারে, কারণ আমাদের বর্তমান সরকার প্রধান ওয়ার্ল্ডে একজন ফেমাস ব্যক্তি, এবং ওনার ইমেজটাকে আমরা কাজে লাগিয়ে যাতে সামনে যাতে আমাদের যাতে একটা ভালো ফসল পেতে পারি। 2023 সালে তৈরি পোশাক খাতে রপ্তানি উন্নয়ন ব্যুরো 47.38 বিলিয়ন মার্কিন ডলার আয় দেখালো। এই নিয়ে দ্বিমত রয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের। আবার সেপ্টেম্বরে এসে শুরু হয়েছে অস্থিরতা। এই অস্থিরতা কাটানো না গেলে পুরো বছরের যে প্রবৃদ্ধি তা ধরে রাখা যাবে না, এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ।
দেশের উত্তর পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় 11,269 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। আর সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বিকেলে সচিবালয়ে একথা জানান তিনি। মাঠ পর্যায় থেকে ক্ষয়ক্ষতি নিরূপিত হয়ে যা অনুমিত ক্ষয়ক্ষতির বিবরণ আমাদের কাছে আসছে, এটা মোট 14,269 কোটি 68,33,522 টাকা। পুনর্বাসনের জন্য টাকার প্রয়োজন হবে। রাস্তাঘাটে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে ক্ষুদ্র ইন্ধন প্রতিষ্ঠান এবং ছাত্র সংগ্রাম পরিষদের প্রতিনিধি, মাঠ পর্যায়ের প্রশাসন, এরা সম্পূর্ণ বিষয়টি পুনর্বাসন প্রক্রিয়াটি তারা মনিটরও করবেন। বিগত সরকারের দুর্নীতি বিদ্যুৎ জ্বালানি খাতকে পতনের দ্বারে নিয়ে গেছে। দুপুরে রাজধানীর প্রেস ক্লাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি শীর্ষক গোলটেবিল আলোচনায় একথা বলেন বক্তারা। তারা বলেন, বেসরকারি খাত সংশ্লিষ্ট সরকারি নীতি নির্ধারণী পর্যায়ের আমলা, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোকজনকে নিয়ে চক্রটি গড়ে উঠেছিল। জাতীয় চাহিদা সম্পন্ন নীতি কখনো প্রণয়ন করা হয়নি। বিগত সরকারের ভুল নীতি, দুর্নীতি, রাজনৈতিক পক্ষপাতিত্ব ও দুর্বৃত্তায়ন বিদ্যুৎ জ্বালানি খাতকে পতনের দ্বারে নিয়ে গেছে। যে খাত রাষ্ট্রের শক্তিশালী সম্পদ হওয়ার কথা ছিল, তা এখন বোঝায় পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন বক্তারা। 100-র উপরে আপনার অনুমোদন দিয়েছে তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে, যেই প্রতিষ্ঠানগুলো দরকার ছিল না তাদেরকে দিয়েছে, যারা তাদের কাছের লোকজন, এবং দরপত্রহীনভাবে। জ্বালানি মন্ত্রী যিনি ছিলেন তিনি কিন্তু আমাদের শেখ হাসিনা, তার সাথে ছিল আমার জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি এবং 2 জন সচিব। এই 4-5 জন মিলে এই হরিলুটটা তারা গত 15 বছর চালিয়েছে। যাকে ইচ্ছা এখান থেকে ট্রান্সফার করে হিল ট্যাক্সে পাঠিয়ে দিচ্ছি, অথবা যার প্রমোশন পাওয়ার কথা না তাকে প্রমোশন দিয়ে একেবারে সর্বোচ্চ শিখরে উঠিয়ে দিচ্ছি। এইসব বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। স্বপ্নচোখে বিদেশ যাত্রার পর শূন্য হাতে ফেরা, দিন দিন বেড়েই চলেছে এর সংখ্যা। প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলেও আজও মালদ্বীপ থেকে ফিরেছেন 8 শ্রমিক। ভুক্তভোগীদের অভিযোগ, মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনারের গাফিলতিতেই হুমকির মুখে 1 লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসীর ভবিষ্যৎ। পরিবারের টানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। আপন মানুষকে ঘরে ফিরে পেতে বাইরে স্বজনদের অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। দীর্ঘদিন প্রবাস যাপনের পর আনন্দ চিত্তে দেশের মাটিতে পা রাখেন রেমিটেন্স যোদ্ধারা। তবে মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেল তার ভিন্ন চিত্র। চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ, নেই স্বজনদের অপেক্ষা। দেখে কে বলবে এরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রেমিটেন্স যোদ্ধা। আমি যে এখন খালি হাতে আসলাম, আমার ছেলে মেয়ে আছে না, বাচ্চা আছে না, মা বাবা আছে না, কি নিয়ে যাচ্ছি? আমি হয়তো সম্পদ বেঁচে গেছি, আমি কখনো এরকম ভাবছি না যে আমি ফিরাবো। ভুক্তভোগীদের অভিযোগ, মালদ্বীপের নতুন সরকারের দেয়া নতুন ভিসা নীতি সম্পর্কে কিছুই জানেন না তারা। বাংলাদেশ হাই কমিশনও দায় সেরেছে শুধুমাত্র একটি বিজ্ঞপ্তি দিয়েই। নতুন নিয়ম অনুযায়ী বন্ধ করা হয়েছে ফ্রি ভিসা, অর্থাৎ কর্মীরা যে কোম্পানির ভিসা পেয়েছেন শুধুমাত্র সেখানেই কাজ করতে পারবেন। তবে ভুক্তভোগীদের দাবি, কাজ না থাকা সত্ত্বেও অর্থের বিনিময়ে শুধুমাত্র একটি কোম্পানির নামে তাদেরকে রেজিস্ট্রেশন করে দিয়েছে বাংলাদেশ সরকার। আমি সাইন দিয়েছি, কেন আমার 3 বার সাইনটা কাটলো? কাটতে আমাদের আজকে 2 মাস 17 দিন জেল খাটালো। কি অপরাধ আমার বিরুদ্ধে তার কোনো অভিযোগ না, কোনো কেস নেই। এখন ওদেরকেও যে ওদের মলদ্বীপিয়ান লোক দৃষ্টি আকর্ষণ করছে, আমি ছুটি করে ব্যবসা করি, এটাই। 1 লাখেরও বেশি বাংলাদেশি কাজ করেন মালদ্বীপে। ভুক্তভোগীরা বলছেন এদের অধিকাংশ রয়েছেন গ্রেফতার আতঙ্কে। তাদের দাবি, দ্রুত পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়তে পারে মালদ্বীপের এই বিশাল শ্রমবাজার। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। বিএনপির গণতন্ত্র সমাবেশে তারেক রহমান, রক্তের বিনিময়ে আসা নতুন দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান। দলবাজ কর্মকর্তারা অসহযোগিতা করছে সরকারকে, অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। জন আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদের সহযোগীদের প্রতিহতের ডাক। এবং সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে সেনা কর্মকর্তারা 2 মাসের জন্য ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের।
এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।